এখন আমি তোমাদের একটি গদ্য শোনাব। গদ্যটি হচ্ছে দশকুমার চরিতম। এই গদ্যটি লিখেছেন দণ্ডী। কাব্যটি 3টি অংশে বিভক্ত: পূর্ব পীঠিকা, মূল দশকুমার চরিত, উত্তর পীঠিকা। মূল দশকুমার চরিতে 8টি উচ্ছ্বাস আছে, তার মধ্যে প্রথম উচ্ছ্বাসটি তোমাদের পাঠ্য। তাহলে গল্পটি, এই গদ্যটি আমি একটু বলার চেষ্টা করছি পরিষ্কার করে। মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহন এবং মালবরাজ মানসারের কন্যা অবন্তী সুন্দরী, তাদের গান্ধর্ব মতে বিবাহ হয়। বিবাহ নিয়ে অবন্তী সুন্দরী উদ্বেগের আকুল হয়ে রাজবাহন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনিয়ে প্রিয়তমাকে আশ্বস্ত করেন। রাজবাহনের মুখে সেসব কথা শুনে অবন্তী সুন্দরীর মনে বিবাহ বিষয়ক সমস্ত অনুশোচনা দূর হয়। অবন্তী সুন্দরী প্রিয়তমের বুকে পরম সুখে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারা দুজনেই ঘুমের মধ্যে স্বপ্নে পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় একটি বৃদ্ধ রাজহংসকে দেখতে পান। ঘুমের মধ্যে দুজনে জেগে উঠে দেখেন যে রূপোর শৃঙ্খলে, অর্থাৎ রৌপ্য শৃঙ্খলে রাজবাহনের পা দুটি বাঁধা আছে। অবন্তী সুন্দরী চিৎকার করতে থাকে এবং ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে এবং চিৎকার করে কাঁদতে থাকেন। তাঁর তুমুল চিৎকারে কন্যান্তপুরের রক্ষীরা সেখানে প্রবেশ করে। রক্ষীরা রাজবাহনের প্রভাবের জন্য তাকে উৎপীড়ন করতে অসমর্থ হয়, অর্থাৎ রাজবাহন খুব ক্ষমতাশালী ছিল। রাজবাহন খুব ক্ষমতাশালী থাকার জন্য তাকে রক্ষীরা উৎপীড়ন করতে সাহস পায় না। তখন তারা সেই সমস্ত বৃত্তান্ত চণ্ডবর্মাকে জানায়। চণ্ডবর্মা ছিল অবন্তীর প্রণয়প্রার্থী, অর্থাৎ চণ্ডবর্মার সঙ্গে অবন্তীর বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু তাদের বিবাহ হয়নি। সেই সমস্ত বৃত্তান্ত শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেখানে চণ্ডবর্মা উপস্থিত হয় এবং সে রাজবাহনকে দেখেই চিনতে পারে। তারপর রাজবাহন ও অবন্তী সুন্দরীর নানা কথায় তিরস্কার করতে থাকে। তখন অবন্তী সুন্দরীর প্রাণ বিসর্জতে উদ্যত হয়েছিলেন। রাজবাহন তাকে পূর্বজন্মের রাজহংসের বৃত্তান্ত স্মরণ করতে বলেন এবং পত্নীকে আশ্বস্ত করে তিনি 2 মাস প্রতীক্ষা করতে বলেন, কারণ তিনি জানেন যে চণ্ডবর্মাকে তিনি যুদ্ধে পেরে উঠবেন না, অর্থাৎ রাজহংস চণ্ডবর্মাকে যুদ্ধে পেরে উঠবেন না। তাই চণ্ডবর্মার বশ্যতা স্বীকার করে নেন। এই ঘটনাটি অবশ্যই যদি বোধগম্য হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি তোমাদের পরবর্তী যে পদ্য আর নাটক আছে সেটা আমি তোমাদের কাছে উপস্থাপন করব, আরও সহজভাবে করব। সকলকে ধন্যবাদ।